এইচএসসি 2026 সালের মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে 8টি সৃজনশীল প্রশ্ন সিকিউ 100% কমন পাওয়ার উপযোগী করে সম্পূর্ণ চূড়ান্ত সাজেশন নিচে দেওয়া হলো। পরীক্ষার প্রশ্নপত্রে এই 8টি অধ্যায় বা টপিক থেকে 8টি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। ওয়েলকাম টু সাইকোলজি এক্সপার্ট উইথ টুইনচার। আমি মোহাম্মদ তুহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। অধ্যায়ভিত্তিক সিকিউ সুপার সাজেশন এইচএসসি 2026। প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। একটি সিকিউ নিশ্চিত গুরুত্বপূর্ণ টপিক গ ঘয়ের জন্য। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা এবং এর পরিধি ও বিষয়বস্তু। তোমরা জানো যে মনোবিজ্ঞান পরিচিতি চ্যাপ্টার থেকে মনোবিজ্ঞানের যে আধুনিক সংজ্ঞাটা যিনি দিয়েছেন সেই আধুনিক সংজ্ঞাটা কি এবং এর পরিধি মানে মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। ওকে, মনোবিজ্ঞানের শাখাসমূহ বিশেষ করে চিকিৎসা মনোবিজ্ঞান বা ক্লিনিক্যাল সাইকোলজি, শিল্প বা সাংগঠনিক মনোবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি এবং শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। এর গুরুত্ব বাস্তব প্রয়োগ। এই টপিক্সের মধ্যে থেকে তোমার কোশ্চেনগুলো করার সম্ভাবনা খুবই বেশি গ ঘয়ের জন্য। প্রশ্ন কেমন হবে? উদ্দীপকে কোনো কারখানার শ্রমিক অসন্তোষ, তার মানে হচ্ছে শিল্প মনোবিজ্ঞান, বুঝে নিতে হবে তোমাদের এভাবে ক্লু ধরে। অথবা কোনো শিক্ষার্থীর পড়াশোনায় অমনোযোগিতার সমস্যা সমাধানের কথা বলা যদি থাকে তাহলে বুঝতে হবে তোমাদের শিক্ষা মনোবিজ্ঞান থেকে কোশ্চেন করছে। ওকে, দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ। একটি সিকিউ কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। গুরুত্বপূর্ণ টপিক গ ঘয়ের জন্য। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত বা কম ক্ষরণের ফলে আমাদের মানব আচরণে কি কি প্রভাব পড়ে। ওকে, যে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়, তোমরা জানো। আর যে থাইরয়েড গ্ল্যান্ড খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের গ্রন্থি থেকে যে হরমোন সিক্রেশন হয় বা ক্ষরণ হয়, এর ফলে আমাদের মানব আচরণে কি প্রভাব পড়ে। আচরণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্কের প্রধান অংশগুলো যেমন গুরু মস্তিষ্ক বা সেরেব্রাম ভূমিকাটা কি। প্রশ্ন কেমন হতে পারে? উদ্দীপকে কোনো শিশু খিটখিটে মেজাজ বা অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, মানে শারীরিক বৃদ্ধিটা খুব বেশি, গ্রোথটা খুব বেশি, মানে এইটা কারণ কি, কোন গ্রন্থির প্রভাবে এরকম হচ্ছে, এগুলো উল্লেখ থাকতে পারে। তৃতীয় অধ্যায় 3 নম্বর কোশ্চেন যেটা আসবে বা আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে মানব আচরণের জৈবিক বৃদ্ধি। মূল টপিক কি? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ বা রিবো নিউক্লিক অ্যাসিড এবং বংশগতি বা হেরিডিটি। মানব আচরণ ও গঠনে জিন এবং পরিবেশের পারস্পরিক প্রভাব, অর্থাৎ আমাদের হিউম্যান বিহেভিয়ার এবং আমাদের শারীরিক গঠন, এই এই দুটার ক্ষেত্রে কিন্তু জিন এবং পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়া বা প্রভাব কিন্তু ইম্পর্টেন্ট রোলস প্লে করে। ওকে, এখান থেকে তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে এখান থেকে। উদ্দীপকের ধরন যমজ সন্তানের আচার আচরণ বা মেধার মিল অমিল নিয়ে জিন ও পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হতে পারে। অর্থাৎ যে যমজ সন্তান হয়, টোয়াইন বেবি, ঠিক আছে, তাদের বিহেভিয়ার এবং যে তাদের দুজনের সাথে মেধার যে মিল অমিল কতটুকু থাকে, এই বিষয়ে জিন ও পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হতে পারে। চতুর্থ অধ্যায় তৃষ্ণা ও আবেগ। একটি বা দুইটি সিকিউ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি, নিশ্চিত বলা যাচ্ছে না, মানে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। গুরুত্বপূর্ণ টপিক গ ঘয়ের জন্য। তৃষ্ণা চক্র বা মোটিভেশন সাইকেল। এই আমরা জানি যে অভাববোধ প্রথমে শুরু হয়, অভাব দিয়ে শুরু হয়, তারপরে তাড়না আসে আমাদের মধ্যে, অনুশীলনমূলক আচরণ, মানে আমরা কি করি, এই অনুশীলনমূলক আচরণ করে থাকি, তারপরে হচ্ছে আমরা টার্গেট ফিল আপ করতে যাই, লক্ষ্য অর্জন, ঠিক আছে, এবং তাড়না হ্রাস চিত্রসহ ব্যাখ্যা শিখতে হবে। ওকে, জৈবিক তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা বনাম সামাজিক তৃষ্ণা, খ্যাতি কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা। এই যে জৈবিক তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা, আর হচ্ছে বনাম সামাজিক তৃষ্ণা, এই দুইটার হচ্ছে পার্থক্যগুলো জানতে হবে, পাশাপাশি দুইটার ভূমিকাগুলো কি সেটা জানতে হবে। আবেগের সময় শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন সমূহ, যে আমাদের ইমোশনাল হয়ে যখন আমরা যাই আমরা, তখন রক্তচাপ বৃদ্ধি, হৃদস্পন্দন পরিবর্তন, অর্থাৎ হার্টবিটের পরিবর্তন হয়, এই বিষয়গুলো। হুম, কি ধরনের আমাদের শারীরিক পরিবর্তনগুলো ঘটে। প্রশ্ন কেমন হতে পারে? পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীর কঠোর পরিশ্রম মানে কৃতিপেশনা, এটাকে আমরা বলবো, হ্যাঁ, অথবা ভয়ের কারণে কারো বুক ধরফর করা, পরীক্ষার হলে গেলে অনেকে ভয় পায়। এটা আবেগে শারীরিক পরিবর্তন সমূহ উদ্দীপক হিসেবে আসতে পারে। ওকে, চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। তৃষ্ণা ও আবেগে। আবেগের
পার্ট থেকে, হ্যাঁ, মানে প্রেষণ আবেগ চ্যাপ্টার থেকে আবেগের অংশ থেকে কোশ্চেন আসতে পারে। মূল টপিক কি? আবেগের সময় মানব শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন সমূহ, যেমন রক্তচাপ বৃদ্ধি, একটু আগে বললাম হৃদস্পন্দন ও চোখের মনির পরিবর্তন, এই যে পিপিল যে চেঞ্জেস হচ্ছে এগুলো। উদ্দীপকের ধরন: হঠাৎ কোনো ভয়ের বা আনন্দের খবর শুনে কারো বুক ধড়ফড় করা, মুখ শুকিয়ে যাওয়া বা থরথর করে কাঁপার জৈবিক ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু দেখে তুমি ফিয়ার হয়ে গেলা, ভয় পাইলা, বা তুমি হয়তো আনন্দের খবর শুনে অনেকে কারো বুক ধড়ফড় করা শুরু করে দেয়, অনেক সময় ভয়ে মুখ শুকিয়ে যায়, ঠিক আছে? এই যে থরথর করে অনেক সময় অনেকেই কাঁপে, এগুলো কিন্তু এই যে ফিজিক্যালি মানে হচ্ছে জৈবিক ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। 6 নম্বর কোশ্চেনটা কি আছে? পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি। ওকে, লার্নিং অ্যান্ড মেমোরি, ষষ্ঠ প্রশ্ন। মূল টপিক প্যাভলভের ক্লাসিক্যাল অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং স্কিনারের অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের পরীক্ষা ও বাস্তব প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কোশ্চেন অনেক আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে বললাম যে প্যাভলভের পরীক্ষণ আর হচ্ছে স্কিনারের অপারেন্ট অনুবর্তন, এই দুটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা এটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের ধরন কেমন হতে পারে? ঘণ্টা ধ্বনি, আমরা জানি যে প্যাভলভের যে পরীক্ষণ সেখানে কি ঘণ্টা ধ্বনি, কুকুরের গলায় একটা বেল্ট থাকে, ঘণ্টা ধ্বনি দিলে তারপর খাবার দেওয়া হয়, এইটা আর কি। ঘণ্টা ধ্বনি শুনে কুকুরের লালাকরণ হওয়া, এটা প্যাভলভ, অথবা ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি, এটা হচ্ছে স্ক্রিনারের মাধ্যমে আচরণ পরিবর্তনের উদ্দীপক হিসেবে আসতে পারে। যদি দেখো তোমরা যে কুকুরের লালাকরণ হচ্ছে ঘণ্টা ধ্বনি শোনার সাথে সাথে, তার মানে হচ্ছে প্যাভলভের পরীক্ষা থেকে কোশ্চেন আসছে, বুঝে নিতে হবে। আবার যদি ভালো কাজের জন্য পুরস্কার এবং নেগেটিভ কাজের জন্য শাস্তি ব্যবস্থা করা হয় বা পাওয়া যায়, সেখানে কিন্তু স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থেকে কিন্তু কোশ্চেন আসছে, বুঝতে হবে। ওকে, নাম্বার 7, পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি, লার্নিং অ্যান্ড মেমোরি। সপ্তম প্রশ্ন, স্মৃতি অংশ থেকে। মূল টপিক স্মৃতির প্রকারভেদ, স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি এবং মানুষের ভুলে যাওয়ার কারণ বা বিস্মৃতি, ফরগেটফুলনেস। ওকে, উদ্দীপকের ধরনটা কেমন হতে পারে? পরীক্ষার হলে জানা পড়া, মনে করতে না পারা বা মাথায় তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া নিয়ে উদ্দীপক তৈরি হবে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। এই যে মেমোরি অ্যান্ড ফরগেটিং, তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা মনে করেন যারা পড়েছো ইন্টারমিডিয়েটে, তোমরা অবশ্যই জানো তো তোমাদের এই শিখন ও স্মৃতি চ্যাপ্টার থেকে এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। উদ্দীপক কিভাবে থাকবে আমি যে বলে দিলাম, এই টাইপের থাকতে পারে যদি কোশ্চেন আসে, সম্ভাবনা খুব বেশি। ওকে, 8 নম্বর কোশ্চেন, ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষীকরণ। মূল টপিক কি? সংবেদন ও প্রত্যক্ষীকরণের পার্থক্য। গেস্টাল্ট মতবাদ অনুযায়ী প্রত্যক্ষীকরণের সংগঠন, নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা এবং প্রত্যক্ষীকরণের বিভ্রান্তি বা ইলিশন। ওকে, উদ্দীপকের ধরনটা কি? রাতে দূরে দেখে সাপ মনে করা, এটা হচ্ছে বিভ্রান্তি, অথবা রেল লাইন দূরে মিশে গেছে মনে হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি যে বললাম সেন্সেশন অ্যান্ড পারসেপশন চ্যাপ্টার থেকে, হ্যাঁ, তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে, ইলিশন, হ্যালিসিনেশন, এইগুলো তোমার 8টি প্রশ্নের ফাইনাল লিস্টে এটি যেভাবে যুক্ত হবে। তুমি যদি এই অধ্যায়টি সাজেশনে রাখতে চাও, তবে আগের দেওয়া তালিকায় তৃতীয় অধ্যায় বংশগতি অথবা পঞ্চম অধ্যায়ের স্মৃতি অংশ বদলে এই 8 অধ্যায়ের পরিসংখ্যানের প্রশ্নটি যুক্ত করে নিতে পারো। অঙ্ক পারলে এই অধ্যায়টি পরীক্ষার জন্য অত্যন্ত নিরাপদ, কারণ অঙ্ক দিতে পারলে 10-এ 10 নম্বরই পাওয়া যায়। তাহলে এই টপিকগুলো আজই ভালো মতো গুছিয়ে নেওয়া শুরু করো। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পরীক্ষার খাতায় এই সৃজনশীল বা সিকিউ প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখলে শিক্ষকরা ফুল মার্কস দিতে বাধ্য হবে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।